তোমার সাহস হলো কি করে একটা পিয়নের ছেলে হয়ে আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখার? তোমার মতো একটা রাস্তার ছেলে যার একটা শার্ট কেনার ক্ষমতা নেই, সে এসেছে আমার মেয়েকে বিয়ে করতে। আরে তোমার তো ড্রাইভার হওয়ার যোগ্যতাও নেই। স্যার আমি জানতাম না যে নেহা আপনার মেয়ে। আমি যদি জানতাম নেহা আপনার মেয়ে, আমি কখনো এমনটা করতাম না। আরে আমার মেয়ে হোক আর যার মেয়ে হোক, অবস্থান বুঝে প্রেম করতে হয়। তোমার মতো একটা লোয়ার ক্লাস ছেলের সাথে আমি কখনোই আমার মেয়ের বিয়ে দেবো না। স্যার আমার চাইতেও নেহা আমাকে অনেক বেশি ভালোবাসে, আর আমি তো নেহার কাছে কোনো কিছু লুকাইনি। আমার অবস্থান আমাকে দেখে বুঝে শুনে নেহা আমাকে ভালোবেসেছে। আরে আমি জানি তো, জানি তোমার মতো থার্ড ক্লাস ছেলেরা কি করে মেয়ে পটায়। আমি জানি তোমরা কেন একটা মেয়ের পেছনে ঘোরো। টাকা তো না, কত টাকা চাই তোমার? আরে টাকার জন্যই তো ফাঁদ পেতেছো, তাই না? বলো কত টাকা হলে তুমি আমার মেয়ের পিছু ছাড়বে? আরে বলছো না কেন? কি বলছে না বলো। 10 লাখ। 10 লাখ? 10 লাখ টাকা। আপনি আমাকে 10 লাখ টাকা দিন, আমি আপনার মেয়ের পিছু ছিল। দাও, আমি তোমাকে 10 লাখ টাকা দিয়ে দিচ্ছি। এই নে, তোমার 10 লাখ টাকা। ভালো করে করে নেই। এরপর যদি আমার মেয়ের আশেপাশে তোমার টিকিটাও দেখি, তাহলে মনে রেখো বলতো। আরে রিয়া তুমি সব কি করছো? কলা ছাড়ো, সবাই দেখছে। যাই দেখো, তোমার মতো বাটপারকে সবার টাকা উচিত। নেহা আমার কথা তো শোনো। আমার কথা যদি না শুনে তুমি এরকম সিনকের তোর কোনো কিছুই বুঝবে না। আমার কথা তো শোনো তুমি। আমি তোমার কোনো কথা শুনবো না, আমি তোমাকে খুন করবো। তোমার সাহস হয় কি করে? তুমি আমার বাবার কাছে আমাকে বিয়ের প্রস্তাব দাও? হ্যাঁ, কি হচ্ছে এসব ম্যাডাম? আপনি করছেন কি? ছাড়ুন না ওনাকে, ছাড়ুন। আপনার সাহস কি করে হলো স্যারের গায়ে হাত তোলার? আপনি চিনেন ওনাকে? জানেন উনি কত বড় কোম্পানির মালিক? কেমন তো আপনারা? এই আপনারা দুজন ভিতরে আসছেন কেন? আপনাদেরকে বলছিলাম না বাইরে ওয়েট করতে। চট্টগ্রাম থেকে জিকে কোম্পানির এমডি মিস্টার বাদন চৌধুরী এসেছে আপনার সাথে দেখা করার জন্য। কোটি টাকার শিডিউল। আমি কি আপনার সাথে ওনার মিটিংটা আজকের মধ্যে ফিক্স করে ফেলবো? নজরুল সাহেব আপনি কি বারবার বলে যান আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি? স্যার, আপনার বিয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছি। রাইট, আমার বিয়ে এবং তার জন্য পাত্রী দেখে এই ব্যাপারটা কি আপনার কাছে নর্মাল মনে হচ্ছে? সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার, আর হবে না। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় স্যার। মানে একজনের সাথে আপনার একটা বিয়ের ব্যাপারে আলোচনা হচ্ছে, এটা তো সারা জীবনের ব্যাপার। আর হবে না স্যার। আপনি যখন বুঝতেই পারছেন ব্যাপারটা গুরুত্বপূর্ণ, সো আজকের যত বিজনেস মিটিং, যত কন্ট্রাক্ট, যা কিছু আছে সব ক্যান্সেল। গট ইট? ওকে স্যার। আর খোঁজ নিয়ে দেখুন মেয়েটা পৌঁছেছে কিনা। জি স্যার, আমি এখনই কল দিচ্ছি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কি পৌঁছে গেছে রেস্টুরেন্টে? হ্যাঁ, রেডি হয়ে গেছে। প্লিজ ম্যাডামকে একটু তাড়াতাড়ি করতে বলেন। আমাদের স্যার রেস্টুরেন্টের কাছাকাছি পৌঁছে গেছে। এক্ষুনি রওনা দেবে। রওনা দিচ্ছে মানে? তুমি মিথ্যা কেন বলছো বাবা? আমি তো এই ছেলেটার সাথে দেখা করতে যাবো। দেখা করবো না মানে করবো না, এইটাই ফাইনাল। দেখা করতে যাবি না মানে? তুই জানিস এটা কত বড় কোম্পানির মালিক? এই বয়সে সে একটা বিশাল কোম্পানি প্রতিষ্ঠিত করেছে। কোটি কোটি টাকার মালিক। ছেলেটি বিশাল পাথরের বিজনেস আছে। তাতে কি হয়েছে বাবা? তুমি কি ছেলেটাকে দেখেছো? না দেখিনি, তবে তার এনআরভি কোম্পানির নাম অনেক শুনেছি। শুধুমাত্র কোম্পানির নাম শুনে তুমি তোমার মেয়েকে একটা ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছ? ম্যাডাম, আমার স্যার কিন্তু দেখতে অনেক সুন্দর। আপনি যদি তার সাথে একবার দেখা করেন, আমার মনে হয় আপনার পছন্দ হবে। আপনার একবার দেখা করা উচিত। শোন মা, আমি বলছিলাম কি, ছেলেটা যখন এত বড় একটা কোম্পানির মালিক আর সবাই বলছে মানুষ হিসাবেও নাকি ছেলেটা খুব অমায়িক, তুই বরং একবার গিয়ে দেখে আয়, তারপর না হয় ডিসিশন নিস। হ্যাঁ হ্যাঁ, সেটাই মা। ঠিক আছে। স্যার কি ব্যাপার নজরুল সাহেব, ওনারা এত দেরি করছেন কেন? স্যার কথা হয়েছে তো, মানে কাছাকাছি আছে, চলে আসবে স্যার। তাহলে আপনি কাজ করুন, আপনি বাইরে অপেক্ষা করুন, আর মেয়েটা আসলে শুধু মেয়েটাকে পাঠিয়ে দেবেন। জি স্যার। সালাম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার জন্য ওয়েট করছে, উনি ভিতরে ওয়েট করছেন। আপনি কোথায় যাচ্ছেন? স্যার আমাদেরকে ভিতরে যেতে নিষেধ করেছে। ও আচ্ছা, আপনার কি মনে হচ্ছে স্যার কি ম্যাডামকে পছন্দ করবে? ম্যাডাম কিন্তু দেখতে অনেক সুন্দর, স্যারের সাথে খুব ভালো মানাবে। টাকা বলতো। আরে রিয়া তুমি সব কি করছো? কলা ছাড়ো, সবাই দেখছে। যাই দেখো, তোমার মতো বাটপারকে সবার টাকা উচিত। নেহা আমার কথা তো শোনো। আমার কথা যদি না শুনে তুমি এরকম সিনকের তোর কোনো কিছুই বুঝবে না। আমার কথা তো শোনো তুমি। আমি তোমার কোনো কথা শুনবো না, আমি তোমাকে খুন করবো। তোমার সাহস হয় কি করে? তুমি আমার বাবার কাছে আমাকে বিয়ের প্রস্তাব দাও? হ্যাঁ, কি হচ্ছে এসব ম্যাডাম? আপনি করছেন কি? ছাড়ুন না ওনাকে, ছাড়ুন। আপনার সাহস কি করে হলো স্যারের গায়ে হাত তোলার? আপনি চিনেন ওনাকে? জানেন উনি কত বড় কোম্পানির মালিক? কেমন তো আপনারা? এই আপনারা দুজন ভিতরে আসছেন কেন? আপনাদেরকে বলছিলাম না বাইরে ওয়েট করতে, কেন আসছেন? আজকের পর থেকে তোমার এই চেহারাটা যদি আমি দেখি না, আমি তোমাকে খুন করবো বলে গেলাম। স্যার আমার মনে হয় এখনই পুলিশকে একটা কল করা উচিত। হ্যাঁ একদম ঠিক বলেছেন, এখনই ফোন করুন। না, কোনো কিছু করতে হবে না। আমি কিছুক্ষণ পর আসছি, আপনারা অফিসের দিকে আসুন। আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা কি হলো?
মানে স্যারের মতো একজন ব্রিলিয়েন্ট স্বনামধন্য লোককে এইভাবে মেয়েটা গায়ে হাত দিল, আবার চিটারও বললো। আপনি কি কিছু বুঝতে পারছেন? আমার কি মনে হচ্ছে জানেন, এর পিছনে অন্য কোনো কাহিনী লুকানো আছে। তাই মনে হচ্ছে। আরে বয়সটা কম হতে পারে, স্যার তো প্রতিষ্ঠিত, তাই না? হাজার হাজার মেয়ে স্যারকে বিয়ে করার জন্য পারে, তার তো কাউকে পাত্তা দেয় না। আমি কিছুই বুঝতে পারছি না কি থেকে কি হচ্ছে এগুলো। আমার স্যারকে জিজ্ঞেস করতে হবে, না হলে রাতে আমার ঘুম আসবে না। একদম ঠিক বলেছেন, আমারও সেটাই মনে হচ্ছে। আরের কাছ থেকে পুরো কাহিনীটা না শোনা পর্যন্ত আমি এক বন্ধুর নিঃশ্বাস নিতে পারবো না। চলুন স্যার, আসবো? হ্যাঁ স্যার, হ্যাঁ প্লিজ কাম ইন। স্যার, আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটলো স্যার, শামসুল সাহেব এবং আমি এটা কোনো মতো মেনে নিতে পারছি না, স্যার। আপনি একজন সফল মানুষ, কত মেয়ে আপনার পিছনে পড়ে স্যার, অথচ সামান্য একটা মেয়ের এরকম একটা ঘটনা ঘটালো, এটা স্যার আমি কোনো মতো মেনে নিতে পারছি না স্যার। নজরুল সাহেব, আমি আপনাদের মনের অবস্থাটা বুঝতে পারছি। আপনারা আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাই হয়তো ব্যাপারটা মেনে নিতে পারছেন না। কিন্তু একটা ব্যাপার কি জানেন, হাজারো কিন্তু কলঙ্ক আছে। এই যে আমার যে আজকের এই অবস্থান, তা কিন্তু একদিনে হয়নি, তার পিছনে অবশ্যই একটা কাহিনী আছে। স্যার, যদি কিছু মনে না করেন কাহিনীটা শেয়ার করা যাবে? শুনতে চান আপনারা? জি স্যার। শোন, একদম কিন্তু সময় নেই, তুই এক্ষুনি ওকে ফোন দিবি আর ফোন দিয়ে বলবি তাড়াতাড়ি ওখানে আসতে, ঠিক আছে? এটা আপনি কি করলেন? এটা আপনি কি করলেন? সরি সরি, আই এম সরি। আরে কিসের সরি? আজকে আমার ইন্টারভিউ ছিল, আমি অনেক কষ্ট করে আমার বন্ধুর কাছ থেকে একটা শার্ট ধার করছিলাম, আমার বন্ধুর শার্টটাও গেল, আমার ইন্টারভিউ গেল। ও আজকে আপনার ইন্টারভিউ ছিল? তো দেখে বুঝেন না আমার কি ছিল? আমি এই গেটে ফাইল নিয়ে কোথায় যাচ্ছিলাম? ইন্টারভিউ দিতেই তো যাচ্ছিলাম। আপনি আমার এই বন্ধুর শার্ট আর ইন্টারভিউ দুটোই 12টা বাজাই দিচ্ছেন। আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা, কি করব? একটা কাজ করি, আমি আপনাকে পেমেন্ট করছি, আপনি একটা শার্ট কিনে নেন প্লিজ। কখন শার্ট কিনবো আর কখন ইন্টারভিউ দিতে যাবো? এখন কি মার্কেট খুলছে? আর মাত্র 20 মিনিট সময় বাকি আছে, এর মধ্যে আমি কখন শার্ট কিনতে যাবো আর কখন ইন্টারভিউ দিতে যাবো? কি করা যায়? ও হ্যাঁ, আমার সাথে তো গাড়ি আছে, আপনি চলুন, আমি আপনাকে শপিং করে দিচ্ছি। আসুন আসুন আসুন। ফার্স্ট মামা, শপিং মলটা এখনো খুলেনি? না মামা, আরো আধা ঘন্টা পরে খুলবেন। হয়েছে, আজকে আমার ইন্টারভিউ দেওয়া হবে না, আমার আজকে আর ইন্টারভিউ দেওয়া হবে না। আচ্ছা, আপনি তো প্যানিক হবেন না, চলুন অন্য কোথাও যাই। অন্য কোথাও যাবো মানে? আমি কি আপনার সঙ্গে ঘুরতে এসেছি যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবো? আপনি বুঝেন না যে 10টা বাজে আমার ইন্টারভিউ? আর কোনোদিনও শুনছেন যে ঢাকা শহরে 10টার আগে কোনো শপিং মল খোলা থাকে? যারা এখন কি করবো রে, বুঝতে পারছি না তো। একটা আইডিয়া আছে, গাড়িতে তোর মতো সেম একটা হোয়াইট শার্ট আমার আছে, ভাই আপনি ওটা পরে যান। হ্যাঁ হ্যাঁ, আপনি ওইটা পড়ুন, ওইটা পরে ইন্টারভিউ দেন, ভালো হবে। পাগল নাকি আপনারা? পাগল! একে তো কফি দিলে আমার শার্ট নষ্ট করছেন, এখন আবার বলতেছেন যে মেয়ে মানুষের ড্রেস পরে ইন্টারভিউ দিতে যাবো। আচ্ছা শুনুন, আপনি একটু শান্ত হন, একটু বোঝার চেষ্টা করেন। মিস্টেকলি একটা ঘটনা ঘটে গেছে, ওটা তো আর ফেরত আনতে পারবো না, চেষ্টা তো করলাম, তাই না? আর সবচেয়ে বড় কথা, আপনি তো চাকরিটা করবেন আপনার যোগ্যতা দিয়ে, শার্ট দেখিয়ে না। আপনি শার্টটা পরে যান, কোনো সমস্যা নেই, অ্যাটেন্ড করতে পারবেন ইন্টারভিউটা। প্লিজ পরে যান, প্লিজ প্লিজ। ঠিক আছে, কই চলেন। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি আর শার্টটা দিচ্ছি। আসুন। রেজাল্ট তো ভালোই, পুরো চাকরি হয়নি কেন? স্যার, আপনি তো জানেনই বর্তমান সময়ে চাকরি পেতে হলে শুধুমাত্র রেজাল্ট না, ভালো রেফারেন্স থাকাও দরকার। যেমন মামা চাচা লাগে, মাঝে মধ্যে ঘুষও দিতে হয়। আসলে স্যার, আমার এরকম কোনো রেফারেন্স নেই বা স্ট্রং কোনো ব্যাকআপ নেই, তাই কোনো চাকরি হয়নি। খুব সেরিট, চাকরি পেতে হলে রেফারেন্স প্রয়োজন। আপনি যে কটা ইন্টারভিউ দিয়েছেন, যদি যোগ্যতা থাকতো আপনি প্রত্যেকটা চাকরি পেতেন। মেবি আপনার কোনো রেফারেন্স আছে। এই ইউ শাট আপ, ইউ স্ট্যান্ড আপ। আপনি মেয়েদের শার্ট পরে ইন্টারভিউ দিতে এসেছেন কেন? স্যার, আপনি যদি অবৈধ হন তাহলে আমি সত্যিটা বলতে পারি। আচ্ছা বলুন। আসলে স্যার, ইন্টারভিউতে আসার জন্য যেমন শার্ট দরকার, আমার ভালো কোনো শার্ট ছিল না, তাই আমি আমার বন্ধুর কাছ থেকে একটা শার্ট ধার করে আসছিলাম। কিন্তু আসার সময় একটা মেয়ে ভুলবশত আমার শার্টে কফি ঢেলে দেয়। তারপর স্যার আমি অনেক শপিং মলে খুঁজেছি, কিন্তু কোনো শপিং মল ওপেন ছিল না। এদিকে আমার চাকরির জন্য দেরি হয়ে যাচ্ছিল, তাই আমি যাতে লেট না হয় ওই মেয়ের শার্ট পরে চলে এসেছি। বুঝতে পেরেছি আপনার ল্যাকিংসটা কোথায়। একটা শার্ট গায়ে দিয়ে যে ইন্টারভিউতে আসতে পারে না, সে আবার চাকরি প্রত্যাশী। ঠিক আছে স্যার, আমি আসলে আগে জানতাম না যে সত্য বলা অপরাধ। এই সত্য বলার জন্য যদি আমার চাকরির আজকে না হয়, স্যার আমার কোনো কষ্ট থাকবে না, কারণ দোষটা আমার না, দোষটা আপনাদের, দোষটা এই সমাজের। স্যার, সমাজের দোহাই দিচ্ছেন, বড় বড় লেকচার দেবেন না। প্রশ্ন আমি আপনাকে করবো, আপনি শুধু উত্তর দেবেন। আপনি আসলেই অযোগ্য। এবার গো নাও, যাবার সময় এই সার্টিফিকেট গুলো নিয়ে যান। শার্ট কেনার যোগ্যতা নেই, সে আবার এসেছে চাকরি করতে। আই এম এক্সট্রিমলি সরি, আমার জন্য আপনার জবটা হলো না। না না, আপনি সরি বলছেন কেন? আপনার জন্য কোনো কিছু হয়, আমার কপাল খারাপ তাই আমার জব। আর আপনার ওই শার্টটা তো এখনো ফেরত দেওয়া হয়নি, ওটা আমি কালকে বাসায় গিয়ে ধুয়ে তারপর ফেরত দিয়ে দিই।
না না, ওটা ফেরত দিতে হবে না। দেখুন, আমি আপনার সঙ্গে বেশিক্ষণ কথা বলতে পারছি না, কারণ আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। আমি সকাল থেকে কোনো কিছু খাইনি। আমি এখন ওই পাশের চার দোকানে কলার পাউরুটি খেতে দেবো। আপনি চাইলে আমার সঙ্গে যেতে পারেন। ও শিট, আমিও না আপনার সাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছি। আপনার অনেক খিদা লেগেছে তাই না? আচ্ছা, একটা কাজ করি, চলুন আমরা কোনো রেস্টুরেন্টে যাই। না না, রেস্টুরেন্টে যেতে পারবো না। আমার কাছে রেস্টুরেন্টে যাওয়ার মতো অত টাকা পয়সা নেই। এখনো টিউশনের বেতন পাই। আমার মানি ব্যাগে যতটুকু টাকা আছে ওই টাকা দিয়ে এই চার দোকানেই খাওয়া যাবে। না না, আপনি শুধু শুধু টেনশন করছেন। আমি আছি না, আমি খাওয়াবো আপনাকে। কেন আপনি খাওয়াবেন কেন? আমি কি আপনার কাছে খেতে চেয়েছি? আমি কারো কাছে ঋণী থাকতে চাই। তাতে কি হয়েছে? আজ না হয় আমি আপনাকে খাওয়াই, আপনি অন্য একদিন খাইয়ে দিবেন। কি ঠিক আছে? চলুন যাই। আচ্ছা ঠিক আছে, চলুন। চলুন। জানো নেহা, এই যে কত ইন্টারভিউ দিলাম, কত চেষ্টা করলাম, তারপরও না কোনোভাবেই না চাকরিটা হচ্ছে না। আমার কেন জানি মনে হচ্ছে আমার কপালে হয়তো কোনো চাকরি নেই। আচ্ছা, তুমি কোন সাবজেক্টে পড়াশোনা করেছো? বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, রেজাল্টও ফার্স্ট ক্লাস, কিন্তু তারপরও না কিছুতেই কিছু হচ্ছে না। তুমি বিজনেসে পড়াশোনা করেছো, তাহলে তো বিজনেস করতে পারো তাই না? এত সোজা না। শোনো, বিজনেস করতে হলে প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্যাপিটাল, আর আমার কাছে যেটা নেই বর্তমানে সেটা ম্যানেজ করা পসিবল না। তার থেকে চাকরি খুঁজাই বেটার। মন খারাপ করো না, একদিন ঠিকই চাকরি হয়ে যাবে, দেখো। তারপর কি হলো স্যার? তারপর আমার টিউশনের বেতনের টাকা জমিয়ে ওকে নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে যাওয়া, কত খুনসুটি, কত দুষ্টামি, কত কি, লটস অফ মেমোরিজ টুগেদার। আর স্যার, আপনার চাকরির খবর? এই যান্ত্রিক শহরে ঠোকর খেতে খেতে একটা পর্যায়ে আমি বুঝতে পেরেছিলাম যে আমার দ্বারা চাকরি সম্ভব না। এতটা চালাক আমি নাই। এই বাস্তবতায় আস্তে আস্তে এই বোকা মানুষটাও চালাক হতে শুরু করবো। একটা কথা বলি, রোজ রোজ আমি এরকম আইসক্রিম আর বাদাম কত খাবো? চিন্তা করো না, আগে একটা ভালো চাকরি পাই, তারপর তোমাকে শহরের বড় বড় রেস্টুরেন্টে খাও। ঠিক আছে স্যার, আমি না একটা জিনিস ভেবেছি, ভাবছি আমাদের রিলেশনটা তো অনেকদিন হলো, এখন বাবাকে বলা উচিত। হ্যাঁ, এমনও তো হতে পারে আমার বাবাই তোমাকে হেল্প করলো একটা চাকরি পাওয়ার জন্য। নেহা, তুমি এসব কি বলছো? আমি বেকার একটা ছেলে, আমার কাছে কোনো চাকরি নেই, আমি এই অবস্থায় তোমার বাবার সামনে যাব? নেহা, তুমি যতটা সহজ ভাবে ব্যাপারটা ততটা সহজ না। বাস্তবতা অনেক কঠিন। তোমার বাবা কোনো অবস্থাতে আমাকে এইভাবে মেনে নেবে না। কি আশ্চর্য, কেন মেনে নিবে না? তুমি মেধাবী, ব্রিলিয়ান্ট একটা ছাত্র, ভালো একটা অপরচুনিটি পেলে তুমি অবশ্যই ভালো কিছু করতে পারবে। নেহা, এই যুগে রেজাল্টের কোনো দাম নেই, কোনো দাম নেই। যদি রেজাল্টের দামই থাকতো, রেজাল্টকে যদি মূল্যায়ন করতো, তাহলে আমার চাকরি বউ তাকে হয়ে যেত। মামা চাচা লাগে, যেটা আমার নাই। মনে করো তোমার ওই মামা চাচাটা আমার বাবাই হোক, বাবাই তোমাকে মামা চাচা হিসেবে চাকরিটা দিবে? সেটা কোনোদিনও করবে না, কখনোই। তোমার মেয়ের তো মাথা খারাপ হয়ে গেছে। ওকে নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল, আর ও কিনা একটা গরিব বেকার ছেলের পাল্লায় পড়েছে যার কোনো যোগ্যতাই। আর তুমি তোমার মেয়েকে ঠাটিয়ে দুটা চর না মেরে তুমি ওকে প্রশ্রয় দিচ্ছ। আমি প্রশ্রয় দিলাম কখন? তাহলে তুমি ওই ছেলেকে কেন এই বাড়িতে ডেকে আন? দেখো, এই যুগের ছেলে মেয়েরা তুমি চেনো না। আমি যদি মেয়েটার উপর চড়াও করি আর মেয়েটা যদি বিগড়ে যায়, আই মিন ওই ছেলেটার সাথে পালিয়ে যায়, তখন তুমি ঠেকাতে পারবে? তুমি এখন কি করতে চাচ্ছ? আগে ছেলেটা আসুক। বাবা, আমি দেখছি। মা, তুমি বসো। আরে আসো না। বাবা রুদ্র, বাবাকে সালাম দাও। আঙ্কেল, আসসালামু আলাইকুম। তুমি? স্যার, আপনি এখানে? বাবা, তুমি রুদ্রকে আগে থেকে চেনো না? আরে ছেলে, তুমি সেই ছেলেটা না যে আমার অফিসে মেয়েদের ড্রেস পরে ইন্টারভিউ দিতে গিয়েছিলে? জি স্যার। ও হ্যাঁ বাবা, ওটা তোমার অফিস ছিল। আগে জানলে তো এত কাহিনী হতো না। হয়েছে কি বাবা, ওই দিন হয়েছে, আর বলতে হবে না। তুই ভেতরে যা, আমি ওর সাথে কথা বলছি। কেন বাবা, আমরা সবাই একসাথে গল্প করি না? আমিও থাকি। আমি ভেতরে যেতে বলেছি, ভেতরে যাও, আমি ওর সাথে একা কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আয় ছেলে, বসো। কি নাম তোমার? জি, রুদ্র হাসান স্যার। তোমার বাবা কি করে? আমার বাবা সরকারি অফিসের পিয়ন ছিল, গত বছর রিটায়ার করেছে। হোয়াট? পিয়ন? তোমার সাহস হলো কি করে একটা পিয়নের ছেলে হয়ে আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখার? তোমার মতো একটা রাস্তার ছেলে যার একটা শার্ট কেনার ক্ষমতা নেই, সে এসেছে আমার মেয়েকে বিয়ে করতে। আরে তোমার তো ড্রাইভার হওয়ার যোগ্যতাও নেই। স্যার, আমি জানতাম না যে নেহা আপনার মেয়ে। আমি যদি জানতাম নেহা আপনার মেয়ে, আমি কখনোই এমনটা করতাম না। আরে আমার মেয়ে হোক আর যার মেয়ে হোক, অবস্থান বুঝে প্রেম করতে হয়। তোমার মতো একটা লোয়ার ক্লাস ছেলের সাথে আমি কখনোই আমার মেয়ের বিয়ে দেবো না। স্যার, আমার চাইতেও নেহা আমাকে অনেক বেশি ভালোবাসে, আর আমি তো নেহার কাছে কোনো কিছু লুকাইনি। আমার অবস্থান আমাকে দেখে বুঝে শুনে নেহা আমাকে ভালোবেসেছে। আরে আমি জানি তো, জানি তোমার মতো থার্ড ক্লাস ছেলেরা কি করে মেয়ে পটায়।
আমি জানি তোমরা কেন একটা মেয়ের পেছনে ঘোরো। টাকা তো না, কত টাকা চাই তোমার? আরে টাকার জন্যই তো ফাঁদ পেতেছো, তাই না? বলো কত টাকা হলে তুমি আমার মেয়ের পিছু ছাড়বে? আরে বলছো না কেন? কি বলছে না বলো? 10 লাখ। 10 লাখ? 10 লাখ টাকা। আপনি আমাকে 10 লাখ টাকা দিন, আমি আপনার মেয়ের পিছু ছিল। দাঁড়াও, আমি তোমাকে 10 লাখ টাকাই দিচ্ছি। এই নে, তোমার 10 লাখ টাকা। ভালো করে করে নেয়। এরপর যদি আমার মেয়ের আশেপাশে তোমার টিকিটাও দেখি, তাহলে মনে রেখো কিন্তু। এতগুলো টাকা? বাবা মা, এখানে কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি আর হবে, তোর ভালোবাসা 10 লাখ টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেছে। এই ছেলের উদ্দেশ্যই তো ছিল টাকা। রুদ্র, বাবা মা যা বলছে তা কি সত্যি? সত্যিটা তো চোখের সামনে দেখতে পাচ্ছি। এইসব ছেলেদের কাজই হলো টাকার জন্য বড়লোক মেয়েদের পেছনে ফাঁদ পাতা। কি হলো, টাকা পেয়েছো না? বসে আছো কেন? যাও, গেট